নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। A to Z Tour and Travels, IRCTC authorized rail e-ticketing counter। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার উপনির্বাচন। সারা রাজ্যে মোট উপনির্বাচনে ভোটার ছিলেন 84,608 জন। আগামী 28 ডিসেম্বর ভোট গণনা সম্পন্ন হবে। আগরতলা পুর নিগমে 4টি আসন সহ রাজ্যের বিভিন্ন পুর ও নগর সংস্থার 67টি আসনে এখনো পর্যন্ত ছোটখাটো ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই হয়েছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। 47 নম্বর ওয়ার্ডের চৌরঙ্গিপাড়া স্কুলে উৎসবের মেজাজে সকাল থেকে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। মোট শূন্য আসনের মধ্যে আগরতলা পুর নিগমের 4টি, পুর পরিষদের 52টি ও নগর পঞ্চায়েতের 11টি শূন্য আসনে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনে প্রার্থী রয়েছেন মোট 174 জন। এর মধ্যে বিজেপির 67, সিপিআইএম এর 53, কংগ্রেসের 49, সিপিআই এর 3 এবং অন্যান্যদের মধ্যে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। উপনির্বাচনে মোট ভোটার 84,608 জন। আগামী 28 ডিসেম্বর ভোট গণনা। আমি পূর্ণ আশাবাদী এবং এলাকার যে ভোট হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দরভাবে ভোট হচ্ছে, সেটাই খুব ভালো লাগছে। কারণ আমি 15 সালেও এই ওয়ার্ড থেকে দাঁড়িয়েছিলাম। সেই সময় যে পরিবেশ ছিল, খুব ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আমি যে প্রার্থী হিসাবে এগিয়ে যাচ্ছিলাম, সেটাও মনে আমি একটা রক্তচক্ষুর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এখন যে পরিবেশটা খুবই সুন্দর, প্রত্যেকে খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন, সে খুব ভালো লাগছে। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগে আগরতলা পুর নিগমের 4টি আসনে প্রার্থীপদ প্রত্যাহার করল সিপিআইএম। 4টি আসনের পোলিং এজেন্টদের প্রিসাইডিং অফিসারের সামনে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন সিপিআইএম দলের জেলা সম্পাদক পবিত্র কর। ভোটকে প্রহসনে পরিণত করার অভিযোগে আগরতলা পুর নিগমের 4টি আসনে প্রার্থীপদ প্রত্যাহার করল সিপিএম। বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকরা সদর মহকুমা অফিস ঘেরাও করে দলের জেলা সম্পাদক পবিত্র কর ও প্রাক্তন মন্ত্রী মানিকদের নেতৃত্বে চলে ঘেরাও কর্মসূচি। পরে দলের জেলা সম্পাদক পবিত্র কর অভিযোগ করেন 4টি আসনের পোলিং এজেন্টদের প্রিসাইডিং অফিসারের সামনে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। সিপিএম সমর্থক ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে যেতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। 35 নম্বর ওয়ার্ডের প্রার্থী নির্বাচনী এজেন্টকে মারধর করার অভিযোগও করেন তিনি। এর প্রতিবাদে প্রার্থীপদ প্রত্যাহার করার ঘোষণা দেন তিনি। আগরতলা পৌর নিগমের যে উপনির্বাচন হয়েছে, তার 2 নম্বর আসনের প্রার্থী 3 এবং 4, 2 নম্বর না, 3 এবং 4, এদিকে 35 এবং 47। প্রথম থেকে আমাদের কাছে যে খবর আসে, সকাল 8টার মধ্যেই 47 নম্বরের যে প্রার্থী, সে তার নির্বাচনের যে এজেন্ট এবং এই 8টি পোলিং স্টেশনের সমস্ত যারা আমাদের পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার এবং পুলিশের সামনে তাদেরকে বের করে দেয়। এরপরে সিপিআইএম এর সমস্ত পরিচিত ভোটারদের ভোট কেন্দ্রে যেতে তারা বাধা দেয়, আপনাদের ভোট দিতে হবে না। এরপরে আসে 35 নম্বর আসনে আমাদের প্রবীণা প্রার্থী 75 বছর বয়স্কে জোয়েল দত্ত চৌধুরী। উনি এবং ওনার যে ইলেকশন এজেন্ট মানিকধর, তাকে মানিকধরকে মেরে ফেলে দিয়েছে এবং এই আমাদের প্রার্থী জোয়েল দত্ত ভূমিকেও সেইভাবে অশালীন ভাষায় যা খুশি তা গালিগালাজ করেছে যে আপনারা এখান থেকে সরে যান। আগরতলা পৌর নিগমের এই বামফ্রন্টের এই যে 4টি আসনে আমাদের প্রার্থী আমরা এখন থেকে উইথড্র করলাম, এই ঘোষণাই আমরা এখানে এসে দিয়ে যেতে চাই। আমরা এটাই বলতে চাই যে এই প্রহসন এই ত্রিপুরায়
যেটা করেছে জোট রাজত্বে একবার সন্তোষ রহমান দেবের নির্বাচনে হয়েছিল, তাই এই প্রহসনের বিরুদ্ধে এই প্রতিবাদ আমাদের জারি থাকবে। আমরা মানুষকে নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য এই লড়াই আমরা চালাবো, কিন্তু আমাদের এজেন্ট, আমাদের কর্মীদের জীবন নিরাপত্তার প্রশ্নে যখন এই প্রশাসন, নির্বাচন দপ্তর, পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি, তার প্রতিবাদে আমরা আমাদের এই 4টি আসনের প্রার্থী পদ প্রত্যাহারের ঘোষণা এখানে দিলাম। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার সিপিআইএম এর রাজ্য সদর দপ্তরে পালিত হল ৭৪তম জনশিক্ষা দিবস। এই উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব এবং গণমুক্তি পরিষদের নেতা সুধন্য দেববর্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর সহ দলের নেতৃত্বরা। ৭৪তম জনশিক্ষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার মেলার মাঠ স্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে এক কর্মসূচির আয়োজন করা হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর সহ দলের নেতৃত্বরা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব, গণমুক্তি পরিষদের নেতা সুধন্য দেববর্মা সহ জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর দিনটির গুরুত্ব তুলে ধরেন। ত্রিপুরার ইতিহাসে একটা ঐতিহাসিক দিন, সবাই আমরা জানি। জনশিক্ষা আন্দোলন শুরু হয়েছিল এই দিনে এবং শিক্ষার আন্দোলন কিভাবে ত্রিপুরায় গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে এবং দীর্ঘ পথ অতিক্রম করেছে, এ বিরাট ইতিহাস। এখন এই দিনটা আমরা পালন করি প্রত্যেক বছর, প্রতি বছরই নতুন গুরুত্ব নিয়ে আসে। প্রথম কথা হচ্ছে যে সকলের জন্য শিক্ষার যে আকাঙ্ক্ষা, সেই যুগে আমাদের অল্প কিছু শিক্ষিত উপজাতি যুবক তাদের মনে এসেছিল, তারা উদ্যোগ নিয়েছিলেন এই শিক্ষার আন্দোলন শেষ হয়ে যায়। সকলের জন্য শিক্ষার যে দাবি, তার উপরে প্রচণ্ডভাবে হামলা হচ্ছে আজকে বিজেপি রাজত্বে। শিক্ষার সংকোচন ঘটানো হচ্ছে, কেন্দ্রীকরণ করা হচ্ছে, বেসরকারীকরণ করা হচ্ছে এবং সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সারা রাজ্যের সাথে উত্তরের পানিসাগরেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। মোট 11টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় পানিসাগরে। এই আসনগুলিতে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। সারা রাজ্যের সাথে উত্তরের পানিসাগর নগর পঞ্চায়েতের মোট 11টি আসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল উপনির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে হয়েছে ভোট গ্রহণ পর্ব। এক সাক্ষাৎকারে সেক্টর ম্যাজিস্ট্রেট ওষারঞ্জন দাস জানান, সকাল 11:30 পর্যন্ত 41% ভোট পড়েছে। তবে শেষ পর্যন্ত 75 থেকে 80% ভোট পড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন। পাশাপাশি পানিসাগরের 8 নং ওয়ার্ডে দেখা গেল এক বিরলতম দৃশ্য। এই ওয়ার্ডে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে কংগ্রেস প্রার্থী গঙ্গা দেববর্মা, সিপিআইএম প্রার্থী অজিত কুমার নাথ এবং বিজেপি প্রার্থী রিম্পি দাস একই ছাদের তলায় গল্পে মেতে রয়েছেন তারা। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতাকে দূর করে একে অপরের প্রতি রাজনৈতিক পরিবেশের ঊর্ধ্বে গিয়ে যে বিরলতম দৃষ্টান্ত স্থাপন করলেন, তা ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে। তারা বলেন, 8 নং ওয়ার্ড হচ্ছে একটি পরিবার, এখানে সবাই মিলে তারা কাজ করতে চান। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার দিল্লি থেকে এনএসসিওর একটি অডিট টিম জলেবাসা এবং পূর্ব জলেবাসা গ্রাম পঞ্চায়েতে আসে। পানিসাগরের SPYM নামে একটি এনজিও এইডস এর প্রজেক্ট নিয়ে সঠিকভাবে কাজকর্ম করছে কিনা তা তদন্ত করার জন্য। তাদের আসার খবর পেয়ে তড়িঘড়ি দুটি সাইনবোর্ড লাগিয়ে দেয় এনজিও সদস্যরা।
এ নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। 26/12/2018 ইংরেজি বুধবার দুপুর 12 ঘটিকায় জলাবাসা ও পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েত অফিসে দিল্লি থেকে NSCO এর 3 জনের একটি অডিট টিম আসে। এই টিমটি পানিসাগরের SPYM নামের একটি NGOর এইডস HIV প্রজেক্টের কাজে সঠিক কাজকর্ম হচ্ছে কিনা তা দেখার জন্যই আসা। ওই NSCO অডিট টিম আসার আগাম খবর পেয়ে SPYM নামের NGOটি তড়িঘড়ি করে 2 পঞ্চায়েত অফিসের 2টি সাইনবোর্ড ও কিছু HIV সংক্রমণ থেকে বাঁচার জন্য জনসচেতনতামূলক ফ্ল্যাক্স পোস্টার লাগিয়ে দেওয়া হয়। যে সাইনবোর্ডটিতে লেখা ছিল যে গ্রামীণ তথ্য কেন্দ্র, HIV যৌন রোগ সম্বন্ধীয় যাবতীয় তথ্যের জন্য আজই যোগাযোগ করুন। প্রচারে লিঙ্ক ওয়ার্কার স্কিম এই সাইনবোর্ড দেখে এবং সংস্থার কর্মকর্তাদের তোড়জোড় দেখে সাংবাদিকরা কর্মকর্তাদের এই ব্যাপারে প্রশ্ন করলে তারা বলেন যে 4 বছর থেকেই নাকি জলাবাসা ও পূর্ব জলাবাসা পঞ্চায়েত অফিসে এই ইনফরমেশন সেন্টারগুলি রয়েছে, অথচ জলাবাসাবাসী আজ পর্যন্ত এই তথ্য কেন্দ্র পঞ্চায়েত অফিসে আছে বলে কোনো কিছু জানেন না। SPYM এর কর্মকর্তাদের তাদের কাজ সম্পর্কে সবিস্তারে জানতে চাইলে তারা জানান যে এলাকার পাড়ায় পাড়ায় গিয়ে লোকজনদের HIV রোগ সম্পর্কে সচেতন করা ও যাদের শরীরে এই রোগের জীবাণু আছে তাদেরকে আর্ট সেন্টারে নিয়ে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। এই রোগীদের কি কি সুযোগ সুবিধা রয়েছে জানতে চাইলে তারা জানান যে বিনামূল্যে ঔষধ ও মাসিক 700 টাকা করে ভাতা দেওয়া হয়, অথচ NSCO এর গাইডলাইন অনুযায়ী প্রতিটি HIV রোগীর জন্য সরকারি 700 টাকা ভাতার পাশাপাশি রোগীদের চিকিৎসার যাতায়াতের জন্য রয়েছে ফ্রি সরকারি বাস ও রেল পাস। BPL পরিবারের রোগীদের রেশন কার্ড, অন্তোদয় কার্ড দেওয়া, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার ঘর সরাসরি পাইয়ে দেওয়া, এছাড়াও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার অগ্রাধিকার দেওয়া। এই সুযোগ সুবিধার কথা তাদের কাছে জানতে চাইলে তারা বলেন যে এ বিষয়ে তাদের কোনো কিছু জানা নেই। এ বিষয় নাকি সাংবাদিকরা বাড়িয়ে বলছেন। এই বিষয়কে কেন্দ্র করে সংস্থার কয়েকজন দিদিমণি সরাসরি তর্কে লিপ্ত হয়ে পড়েন। পরবর্তীতে NSCO এর অডিট টিম আসলে এই ব্যাপারে কথা বলে তারা বলেন এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভিজিট করবেন ও এর একটি সঠিক ব্যবস্থা করবেন। এদিকে পানিসাগর মহকুমার বিভিন্ন প্রান্তের HIV রোগীদের সঙ্গে কথা বলে দেখা যায় যে তারা বিনামূল্যে ঔষধ ও সরকারি 700 টাকা ছাড়া আর কিছুই পাচ্ছেন না, অথচ বছরের পর বছর HIV রোগীদের নামে কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও প্রকৃতপক্ষে তারা অনেকটাই বঞ্চিত। বিগত 2016 থেকে 2018 এই 2 বছরে শুধু জলাবাসা পঞ্চায়েত এলাকায় 3 জন HIV রোগীর মৃত্যু হয়েছে। এতেই পরিষ্কার যে SPYM NGO আজ 4 বছর থেকে কি ধরনের কাজকর্ম করছে। জলাবাসা গ্রামীণ এলাকার প্রায় 95% মানুষই জানেন না যে SPYM এটা কোনো সংস্থার নাম নাকি কোনো তেল কোম্পানির মাথায় মাখার তেলের নাম। দপ্তর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা এখানে দেখতে এসেছি সমস্ত জায়গায় যে কাজটা কীভাবে হচ্ছে, সচেতনতা HIV AIDS নিয়ে। এখানে আমরা জলাবাসায় দাঁড়িয়ে আছি এখানে বিএমসিতে। স্যার, জলাবাসা গ্রাম পঞ্চায়েত এবং পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েতে আপনাদের দুটো ব্যানার আমরা দেখতে পেলাম, যেখানে তথ্যকেন্দ্র এইডস তথ্যকেন্দ্র লেখা আছে। তো এখানে আমাদের যতটুকু জানা আছে, এখানে তথ্যটা কিভাবে কালেকশন করবে পেশেন্টরা, কিভাবে এই তথ্যকেন্দ্র থেকে তারা সুবিধা পাবে? এখানে আমরা কিছু আমাদের মানুষকে রেখেছি যারা কাজ করছে, তারা সেখানে, এবং আশাকর্মীদেরও জানানো হচ্ছে, পঞ্চায়েতকেও এগুলো সম্পর্কে বলা হচ্ছে। তাদের কাছে এলে যদি কোনো রকমের অসুবিধা হয়, এবং রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে সমস্ত জায়গাতে, সেটা যদি করেন তখনই সেটা থেকে জানার ইচ্ছা হবে আপনার। স্যার, আমরা যতটুকু জানি জলাবাসা পঞ্চায়েত এবং পূর্ব জলাবাসা পঞ্চায়েতে শুধু সাইনবোর্ডেই আছে, কিন্তু কোনো আশাকর্মীকে অথবা আপনাদের কোনো অর্গানাইজেশনের স্টাফকে আমরা এখানে দেখতে পাই না। তার কারণটা কি জানতে পারি স্যার? এটা দেখতে পান না কেন জানি না, কিন্তু দেখতে পাওয়াটার কথা আর কি। এতজন স্টাফ আছে, এবং পঞ্চায়েতেও যে আমরা কথা বললাম, পঞ্চায়েতও এটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। এবং সেটা আপনাদের চোখে পড়েনি হয়তো, কিন্তু আমরা তো দেখছি কাজ হচ্ছে, ওনারা যথেষ্ট সচেতন রয়েছে। সেটা আমরা পঞ্চায়েত সেক্রেটারির সাথে কথা বলেছি, ওনারা শুধু বলেছেন সেখানে ওরা একটা ব্যানারই লাগিয়েছে, কিন্তু এখানে কোনো স্টাফ অথবা কোনো আশাকর্মী এখানে নিয়োজিত নন। উনি এভাবে বলেছেন। এর জন্য কোনো আশাকর্মীকে আমরা নিয়োজিত করিনি। আশাকর্মীকে এখানে কাজ দেওয়া হচ্ছে এবং ওখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে উনি এই কথাগুলো বলেন। যখন কিছু আমরা কেস আইডেন্টিফাই করব, তার জন্য সেই ব্যবস্থা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে কাজ হচ্ছে। সেটা নিয়ে আমাদের কোনো। আপনি একটু আগে বলেছিলেন যে এখানে একজন আপনাদের অর্গানাইজেশনের লোক থাকার কথা, কিন্তু কেন পাচ্ছেন না সেটা আমরা আপনার কাছে কি জানতে পারি? কেন পাচ্ছি না আসলে?
অর্গানাইজেশনের লোক এখানে আছে, অর্গানাইজেশনের লোক সেইভাবে একটা পঞ্চায়েতের জন্য দেওয়া হয় না আপনার, উনি অনেকগুলো পঞ্চায়েত নিয়ে কাজ করেন আর কি, এবং সেটা গ্রামের মানুষের জন্য করেন আর কি। তো সেখানে আপনারা দেখবেন, যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার নিয়ে, সেখানে যদি কোনো অসুবিধা হয় সেটা সেখানে যোগাযোগ করে নেবেন। স্যার, এখানে দুটো পঞ্চায়েত যৌথভাবে আছে, জলাবাসা এবং পূর্ব জলাবাসা। একটা বিশাল এরিয়ার দুটো পঞ্চায়েত একসাথে একই জায়গাতে রাখা আছে। তো আপনাদের কি মনে হয় না যে এখানে সবসময় একজন লোক থাকা দরকার, যখন পেশেন্টরা এসে প্রতিদিনই আসলে যাতে পাওয়া যায়? পঞ্চায়েতে এরকম কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। এখন যেটা সিস্টেম, হেলথ সিস্টেম চলছে, সেটা সেন্ট্রাল থেকে এবং রাজ্য থেকে সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। এবং এটা শুধু একজনের কাজ নয়, এটা আপনাদের মিডিয়ারও কাজ, এবং সরকার থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সচেতনতা করার জন্য, এবং এটা গ্রামে গ্রামে হচ্ছে, এবং দিনে দিনে এটা আমরা আরও যাতে ভালোভাবে কাজটা হয় সেই চেষ্টা করা হচ্ছে, দেখা হচ্ছে। স্যার, পেশেন্ট আইডেন্টিফিকেশন হওয়ার পর পেশেন্টরা কী কী সুবিধা পাচ্ছে একটু যদি বলেন স্যার। এখানে সমস্ত রকম সুবিধাই দেওয়া হচ্ছে, তারা ওষুধ পাবেন এখানে হাসপাতালগুলোতে, যেখানে হাসপাতাল আছে, এবং বিভিন্ন সংকল্প করা হয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত করা হচ্ছে, এবং সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেতন আছে এবং তারা সমস্ত রকম সুবিধা পাচ্ছে। এখন কিন্তু মানুষকে নিজেকেও সচেতন হতে হবে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7005148654 এবং 9862896522। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। বিশালগড় পুর পরিষদের উপনির্বাচনের 4 নং ওয়ার্ডে পরিদর্শন করতে গিয়ে আক্রান্ত প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, হামলায় আহত 10 জন, গণনা বয়কট করল সিপিআইএম। এক সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলি জানান বিধায়ক ভানুলাল সাহা। মারধর করা হয়েছে 5 নং ওয়ার্ডের প্রার্থী ভানুলাল সাহা, 3 নং ওয়ার্ডের প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য, পোলিং এজেন্ট তপন দেবনাথ সহ 6 জনকে। নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানো হয়েছে ভোটারদের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে সিপিএম বিশালগড় মহকুমা কমিটি কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলন করে একথা জানান পার্টির রাজ্য কমিটির সদস্য তথা স্থানীয় বিধায়ক ভানুলাল সাহা। তিনি বলেন, ভোটের দিন সকালে পরিস্থিতি 1 ঘন্টা স্বাভাবিকই ছিল। এরপর থেকেই চারিদিকে হামলা হুজুতি শুরু করে। বিজেপি কর্মীরা বাধা দেয় বিরোধী দলের পুলিং এজেন্টে। একটা সময়ে তাদের টেনে হিচড়ে বুথ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। বিরোধী দলের ভোটারদের পথে আটক করে পরে বাড়ি ফিরিয়ে দেয়। ভানুলাল সাহা বলেন, এই পুরো ভোটে মানুষের অধিকার খর্ব করা হয়েছে। মানুষ তাদের প্রকৃত মতামত বাস্তবায়িত করতে পারেনি। প্রতিটি ভোটেই দেওয়া হয়েছে ছাপ্পা ভোট। কেউ ভোট দিতে পারলেও দেখিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। বিধায়ক আরো বলেন, জেলা যুব মোর্চা আক্রমণকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এর প্রতিলিপি পাঠানো হয়েছে রিটার্নিং অফিসার, মহকুমা পুলিশ আধিকারিককে এবং জেলা শাসককেও। সিপিএম বিভাগীয় নেতা পার্থপ্রতিম মজুমদার জানান, ভোটের নামে প্রহসন করা হয়েছে। বিরোধী দলের ভোটাররা নির্বাচন কেন্দ্রে যেতে পারেনি। চারদিক থেকে ঘিরে ঘরবন্দি করে রাখা হয়েছে তাদের। দফায় দফায় করা হচ্ছে আক্রমণ। মানুষ ঘর ছেড়ে বেরোতে পারছে না। ঘটনার আতঙ্কে গোটা বিশালগড়বাসী। সিপিএম মহকুমার সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, শাসক দলের এই অরাজকতায়
ভোট গণনা বয়কট করেছে সিপিএম। অপরদিকে কংগ্রেস নেতা জয়দুল হোসেন বলেন, রাজ্যে গণতন্ত্র বিপন্ন, মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। 4 জন পুলিং এজেন্টকে মারধর করে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, পাশাপাশি ছিনতাই করা হয়েছে মোবাইল। তিনি জানান, বারবার পুলিশ সুপার এবং মহকুমা প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অপরদিকে 6 নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী জয়ন্তী ভৌমিককে নিজ মুখে ঘটনার স্বীকার করেন বিরোধী দলের পুলিং এজেন্টদের মারধর করে ভোট গ্রহণ কেন্দ্র থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কত নম্বর ওয়ার্ডে প্রার্থী আছেন? আপনি কি রকম মনে হইতেছে উপনির্বাচনে? খুব ভালো হইতেছে 100%। প্রশাসনিক দিক থেকে কেমন হইতেছে? হ্যাঁ, প্রশাসনিক দিকে কেমন হইতেছে? খুব ভালো হইতেছে, দেখতে দেখা যাচ্ছে। আর আপনারা এই যে ভোট কেন্দ্রে বিরোধী দলের কোনো এজেন্টরা আছে সেখানে? হ্যাঁ, বিরোধী দলের কোনো এজেন্টরা কি আছে সেখানে? সকালে এজেন্টরা আসলে হয়ে গেছে, সব ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে। কে পাঠাই দিছে? তো দিকের লোকেরা, আমাদের লোকেরা। কেটে পাঠাইছে কেরা? তো তাই তো সব কিছু আমি। আচ্ছা আচ্ছা, এটা কোন কোন স্কুলে আপনাদের? এটা মুরাবাড়ি হাই স্কুল। তো এই যে আক্রমণ হচ্ছে 1 ঘন্টা ধরে, সেখানে পুলিশ বা প্রশাসন অনেকটাই নীরব দর্শকের ভূমিকা ছিল। কোনো পুলিশ অফিসার অবস্থা দেখে আমাদেরকে সাবধান করবে যে রিট্রিট করেন, আপনাদেরকে আমরা সেভ করতে পারবো। তা আমরা মোটামুটি ভাবে ভাবছিলাম যে হয়তো দুপুরের পরে বুথ ক্যাপচারিং শুরু হবে। আমরা দেখলাম 8টা থেকে বুথ ক্যাপচারিং শুরু হয়ে গেল। এরা মোটেই মানুষকে বিশ্বাস করছে বা মানুষকে ভোট দিতে দেবে না। এই যে ফেসিস্টিক কায়দা, এই কায়দা এখানে অ্যাপ্লাই করলো। দুটো আমরা দেখেছি দল বেঁধে একটার পর একটা বুথ রেগিং করা, এবং একই জিনিস এখানেও তারা ঘটাবে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার গণমুক্তি পরিষদের পক্ষ থেকে ৭৪তম জনশিক্ষা দিবস পালন করা হয়। এই উপলক্ষে জনশিক্ষা আন্দোলনের সাথে যুক্তদের প্রতি শ্রদ্ধা জানান সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। ৭৪তম জনশিক্ষা দিবসে রাজ্য গণমুক্তি পরিষদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর লোকাল কমিটির পক্ষ থেকে জনশিক্ষা আন্দোলনের সাথে যুক্তদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দেশে মৌলবাদী শক্তির ও সাম্প্রদায়িকতার প্রসার রুখতে শপথ নেওয়া হয়। সাংসদ জিতেন্দ্র চৌধুরী দিনটির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যের আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারে 1945 সালে জনশিক্ষা সমিতি গড়ে ওঠে। আজকে 27শে ডিসেম্বর তথা 11ই পৌষ। আজকের এই দিনে আজ থেকে 73 বছর আগে ইংরাজি 1945 ইংরাজিতে আমাদের রাজ্য তখন রাজন্য শাসিত ছিল। সেই সময়েতে জনশিক্ষা সমিতি গড়ে ওঠে। ত্রিপুরার মানুষের ইতিহাস জানেন যে রাজন্য শাসনে এই ত্রিপুরাজ্য একটা অন্ধকার কুসংস্কারশূন্য একটা সমাজে এখানকার সংখ্যাগরিষ্ঠ যে প্রজামণ্ডলী, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল আদিবাসীরা, তাদের জীবন সংস্কৃতি একেবারে সভ্যতার নিম্ন, সেই একদম নিচু তলার মধ্যে ছিল। সেই সময়েতে কতিপয় যুবক, সুদর্ণ দেব বর্মা, দশরথ দেব, হেমন্ত দেব বর্মা, তাদের উদ্যোগে এই দুর্গা চৌধুরীর পাড়াতে তারা আলোচনা করেন কিভাবে এই অন্ধকার কুসংস্কারচ্ছন্ন যে সমাজ থেকে বেরিয়ে আসা যায়, এবং তারা ঠিক করেন শিক্ষা ছাড়া, চেতনা ছাড়া এটা কিছুই হবে না। সেই চেতনা থেকেই এই সমিতি গড়ে ওঠে। যদিও জনশিক্ষা সমিতি তার যে পরবর্তী সময়েতে খুব বেশি দিন জনশিক্ষা সমিতির নামে সেই সংগঠন টিকে থাকতে পারেনি, কিন্তু তার প্রভাবে এখানকার যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক একটা আন্দোলন তৈরি হয়েছে, এটা পরবর্তী সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী চেতনা, বামপন্থী আন্দোলন করে তুলতে সাহায্য করে, যার সুবাদে ত্রিপুরাজ্যের মধ্যে আদিবাসীদের মধ্যে বহু গ্রুপ থাকলেও এটা
উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মধ্যে নাগা কুকির মধ্যে যেরকম সংঘর্ষ হয়, বড় অবড়োর মধ্যে সংঘর্ষ হয়, ত্রিপুরা রাজ্যের মধ্যে কখনো সেখানে হয়নি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে বৃহস্পতিবার কল্যাণপুরের জনজাতি এলাকায় ৭৪তম জনশিক্ষা দিবস পালিত হয়। এই দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন গণমুক্তি পরিষদের রাজ্য সহ সভাপতি রঞ্জিত দেববর্মা। যে এলাকায় এক সময় বাম দুর্গ বলে পরিচিত হাজার হাজার লোক সমাগম হতো জনশিক্ষা দিবসে, তারই লক্ষ্যে বৃহস্পতিবার রজনী সর্দার পাড়া এলাকায় কমিউনিটি হল ঘরের সামনে গণমুক্তি পরিষদের উদ্যোগে ৭৪তম জনশিক্ষা দিবস পালন করে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দ দেববর্মাকে সভাপতি করে পতাকা উত্তোলন করেন রাজ্য কমিটির সহসভাপতি তথা টিটিএডিসি চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা। এছাড়া ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীয় সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ প্রমুখরা। তবে লক্ষণীয় বিষয় হলো গণমুক্তি পরিষদের সদস্য থেকে পুলিশের সংখ্যা ছিল অনেকটাই বেশি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিছু সময় পরেই শেষ হয়ে যায় অনুষ্ঠান। ডক্টর রঞ্জিত দেববর্মা ককবরক ভাষায় বলেন, আগে রাজ্যে শিক্ষার ব্যবস্থা ছিল না, জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার বিস্তার হয়। ১৮৪ জন রাজা রাজত্ব করলেও শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। দশরথ, হেমন্ত, সুধন্যর নেতৃত্বে শিক্ষার প্রসার হয়। সারা রাজ্যের বড় বিভাগে এমন কোন জাত পাত দিয়া কোন ধর্ম ইয়া কোন রাজনৈতিক দল নেই সাজা গিয়া অরাজ্য যখন শিক্ষা নিয়ে কোন ব্যবস্থা করে ১৮৪ জন রাজা ও রাজ্য রাজা চাই থাকা চিনি গ্রাম পাহাড় এলাকার লাভা করে শিক্ষার ব্যবস্থা করে ইন্ধন ব্যবস্থা করে আমার বাগে ১৯৪৫ ইংরাজে ও ত্রিপুরা রাজ্য আবহাওয়া যারা শিক্ষিত লেখাপড়া খাইত নাই স্কুলত বরংঘাট প্রয়াত চিনি গণমুক্তি পরিষদের প্রাক্তন সভাপতি দশরথ দেব মহোদয় এবং সুধন্য দেববর্মা মহোদয় এবং হেমন্ত দেববর্মা মহোদয় বরগ্ন ১১ জন একই জনশিক্ষা সমিতি কমিটি গঠন খায় একই। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী ২৯শে ডিসেম্বর ২৪ ঘন্টা কেবল টিভি বন্ধ প্রত্যাহার করল বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর ইউনিয়ন। বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তর থেকে এই ঘোষণা দিলেন সংগঠনের সভাপতি শঙ্কর মণ্ডল। ২৯শে ডিসেম্বর ২৪ ঘন্টা কেবল টিভি বন্ধ প্রত্যাহার করল বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর ইউনিয়ন। দিল্লির যন্তর মন্তর থেকে ঘোষণা করলেন সংগঠনের সভাপতি শঙ্কর মণ্ডল। ট্রাইয়ের পক্ষ থেকে যে নতুন নিয়ম চালু হওয়ার কথা ছিল ২৯শে ডিসেম্বর থেকে, তা আপাতত স্থগিত রেখেছে ট্রাই। তার জন্য এই সিদ্ধান্ত বলে জানান শঙ্কর মণ্ডল। উক্ত দিনে সকল কেবল অপারেটরদের রানী রাসমণি রোডে সভায় আসার জন্য আহ্বান জানান তিনি। বাংলার সমস্ত কেবল অপারেটর উদ্দেশ্যে বলা হচ্ছে, এই মুহূর্তে আমরা দিল্লির যন্তর মন্তরে দিল্লির রাজপথে দাঁড়িয়ে আছি। এখান থেকে বিশ্ব বাংলা ঘোষণা করছে যে আগামী ২৯ তারিখে কেন্দ্রীয় সরকারের ট্যারিফ অর্ডার যে লাগু হওয়ার কথা ছিল, তা আমাদের গতকাল ২৬ তারিখে যে ধর্ণা ছিল, সেই ধর্ণার পরে আমাদের দাবি মোতাবেক তারা ডিওটাকে ওই মুহূর্তে ২৯ তারিখে ইমপ্লিমেন্ট করছে না, তারা পিছিয়ে দিয়েছেন। আমাদের দাবিগুলো তারা চিন্তা ভাবনা করবেন, তারপর ডিও কবে ইমপ্লিমেন্ট হবে সেটা ঘোষণা করে জানাবেন বলেছেন। তাই আমরা ২৯ তারিখে সারা বাংলা জুড়ে যে কেবল ধর্মঘট ডেকেছিলাম, তাই এই মুহূর্তে এখান থেকে ঘোষণা করছে আমরা বন্ধ প্রত্যাহার করে নিলাম। এবং সেই সঙ্গে বাংলার সমস্ত কেবল অপারেটরের উদ্দেশ্যে বলছি যে আগামী ২৯ তারিখে ২৯শে ডিসেম্বর ২০১৮ বেলা ১২টায় রানী রাসমণি রোডে সমস্ত অপারেটরকে এখানে এসে উপস্থিত হতে অনুরোধ করছি। এখানে এসে উপস্থিত রানী রাসমণি রোডে এসে উপস্থিত হতে বলছি। ওখান থেকেই আমাদের কর্মসূচি কি হবে, ওখান থেকে আমাদের দিশা ঠিক করব। আমরা বিস্তারিত যা কিছু বলার ওখান থেকেই রানী রাসমণি রোডে বলবো। অতএব দলে দলে সমস্ত কেবল অপারেটর বন্ধুগণকে বলবো, আপনারা রানী রাসমণি এসে উপস্থিত হন। ঠিক আগামী ২৯ তারিখ বেলা ১২টায় আপনারা সবাই আসুন, ওখান থেকে আমরা আমাদের কর্মসূচি। কলকাতা থেকে অর্ঘ্য মাইতির রিপোর্ট, নিউজ বাংলা। ডাকাতির ছক বানচাল করে ৩ কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করল বাগুইহাটি থানার পুলিশ। ঘটনা বাগুইহাটি থানার নারায়ণতলা এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে।
বুধবার রাতে বাগুইহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে নারায়ণতলা খেলার মাঠে 9 থেকে 10 জন সশস্ত্র দুষ্কৃতী জড়ো হয়েছে। সেই মতো বাগুইহাটি থানার টহলদারি পুলিশ নারায়ণতলা খেলার মাঠে হানা দেয়। বেশ কয়েকজন পালিয়ে গেলেও 3 জনকে গ্রেপ্তার করে এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র, লোহার রড, তালা ভাঙার যন্ত্রাংশ। পুলিশ জিজ্ঞাসাবাদ সূত্রে জানা গেছে যে এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এমনটাই সূত্র মারফত খবর। এরা শ্যামপুকুর থানা এলাকার বাসিন্দা, একজন বাগুইহাটি থানা এলাকার বাসিন্দা। এদেরকে 399 এবং 402 ধারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হবে। কলকাতা থেকে অর্ঘমাইতি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।